এবছর কবে করবেন ন্যাড়াপোড়া? হোলিকা দহন কবে? দোলযাত্রাই বা কবে পালিত হচ্ছে? জেনে নিন ন্যাড়া পোড়ানোর শুভ সময় ও দিনক্ষণ। এছাড়াও জেনে নিন ন্যাড়া পোড়ানো হোলি উৎসবের পেছনে কোন পৌরাণিক কাহিনী লুকিয়ে আছে। জানেন দোল উৎসব কেন পালন করা হয়? বন্ধুরা, দোল পূর্ণিমার অজানা ইতিহাস সম্পর্কে জানতে এবং এবছর কবে দোল পূর্ণিমা পালিত হতে চলেছে তার সঠিক সময়সূচি সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দোলযাত্রা বা হোলি হলো একটি জনপ্রিয় তাৎপর্যপূর্ণ হিন্দু উৎসব যা বসন্ত, প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত। এটি রাধা ও কৃষ্ণের শাশ্বত ঐশ্বরিক প্রেমকে উদযাপন করে। হোলিকা দহন অশুভ শক্তির বিপরীতে শুভর জয়কে নির্দেশিত করে থাকে। এটি হিন্দু পঞ্জিকার ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পড়ে এবং ইংরেজি ক্যালেন্ডারের মার্চ মাসের মাঝামাঝি সময়ে পালিত হয়। স্থানভেদে হোলি বিভিন্ন নামে পরিচিত, যেমন গুজরাটে এটি হোলি। এছাড়াও দোলযাত্রা বসন্ত উৎসব বসন্তকালে পালিত হয় বলে এই উৎসবের নাম বসন্ত উৎসব। বাংলায় একে ফাগুয়া দোলযাত্রা, আসামে ফাগু পূর্ণিমা, নেপালের পাহাড়ি অঞ্চলে দোলযাত্রা, উড়িষ্যায় ফাগুয়া বা ফাগুয়াহা, উত্তর প্রদেশে, পশ্চিম বিহার ও উত্তর পূর্ব ঝাড়খণ্ডে ফাগুয়াহা ইত্যাদি নামে এবং ভারতবর্ষে হোলি, রঙ্গোয়ালি হোলি, দোল পূর্ণিমা, ধুলেটি, ধুলান্দি ইত্যাদি নামে পরিচিত। হোলি উৎসব হলো একটি প্রাচীন হিন্দু উৎসব যার নিজস্ব সাংস্কৃতিক আচার অনুষ্ঠান রয়েছে, যা গুপ্ত যুগের আগে উদ্ভূত হয়েছিল। নারদ পুরাণ ও ভবিষ্য পুরাণের মতো প্রাচীন গ্রন্থেও এর বিশদ বিবরণ পাওয়া যায়। ভারতবর্ষের ব্রজ অঞ্চলে যেখানে শ্রীকৃষ্ণ ছোট থেকে বড় হয়, সেখানে রাধা ও কৃষ্ণের স্বর্গীয় ভালোবাসার স্মৃতি হিসেবে দিনটি রাঙা পঞ্চমী হিসেবে উদযাপিত হয়। বসন্তের সূচনার সাথে হোলি প্রেমের উৎসব হিসেবেও এই দিনটি পালন করা হয়। ঋষি গর্গের রচিত গর্গ সংহিতায় ছিল সাহিত্যের প্রথম কাজ, যেখানে রাধা ও কৃষ্ণের হোলি খেলার বর্ণনা আছে। হোলিকে ফাগুয়াহা বলা হয়। এক্ষেত্রে হোলিকাকে বলা হয় পুতনা। শ্রীকৃষ্ণের মামা কংসরাজ তার শিশু ভাগ্নে শ্রীকৃষ্ণকে নিজের জীবনের জন্য সংকট বলে মনে করেন। কংস রাক্ষসী পুতনাকে নারীর বেশে কৃষ্ণকে হত্যা করতে পাঠায়, যেখানে পুতনা রাক্ষসী কৃষ্ণকে স্তন্য পান করাতে গিয়ে বিষ প্রয়োগ করে কৃষ্ণকে হত্যা করবে। কিন্তু শিশু কৃষ্ণ কেবল পুতনার বিষাক্ত দুধই পান করেনি, সেই সাথে পুতনার রক্তও পান করে। এর ফলে পুতনা একজন রাক্ষসীতে পরিণত হয়। এরপর পুতনা পালিয়ে যায় ও আগুনে জ্বলে ওঠে এবং কৃষ্ণের গায়ের রং ঘন নীল বর্ণে পরিণত হয়। ফাগুয়াহা উদযাপনের আগের রাতে পুতনার দহন উদযাপিত হয়। হিন্দু পুরাণ অনুসারে কৃষ্ণ তার যৌবনে হতাশ হয়ে ভাবে উজ্জ্বল বর্ণের রাধা ও অন্যান্য গোপীরা শ্যাম বর্ণের কারণে তাকে পছন্দ করবে কিনা। এতে শ্রীকৃষ্ণের মা যশোদা কৃষ্ণের হতাশায় তাকে বলেন রাধার কাছে গিয়ে রাধার মুখমণ্ডলকে যে কোনো রং দিয়ে রাঙিয়ে দিতে, তবেই কৃষ্ণের সঙ্গে তার কোনো পার্থক্য থাকবে না। কৃষ্ণ তাই করে এবং এরপর রাধা ও কৃষ্ণ জুড়ি হয়ে যায়। রাধা ও কৃষ্ণের এই রং নিয়ে খেলাই হোলি বা দোলযাত্রা হিসেবে পালিত হয়। ভাগবত পুরাণের সপ্তম অধ্যায় অনুসারে অসুর রাজা হিরণ্যকশিপু অমর হতে চান। এজন্য ব্রহ্মার নিকট হতে অমরত্বের বরপ্রাপ্তির জন্য তিনি কঠোর ধ্যানে নিমগ্ন হন। কিন্তু দেবতারা খুব কমই অমরত্বের বর প্রদান করে। কিন্তু হিরণ্যকশিপু এমন বর চান যাতে তার মনে হয় যেন পরোক্ষভাবেই তিনি অমরত্ব লাভ করেছেন। তিনি যে বর লাভ করেন তাতে তিনি 5টি বিশেষ ক্ষমতার অধিকারী হন। এগুলো হচ্ছে: তাকে মানুষও হত্যা করতে পারবে না, কোনো প্রাণীও হত্যা করতে পারবে না, তাকে ঘরেও হত্যা করা যাবে না, আবার বাইরেও হত্যা করা যাবে না, তাকে দিনেও হত্যা করা যাবে না, আবার রাতেও হত্যা করা যাবে না, তাকে অস্ত্র শস্ত্রের দ্বারা কোনোভাবেই হত্যা করা যাবে না, তাকে জল, স্থল, বায়ু, আকাশ কোথাও হত্যা করা যাবে না। এই বর লাভ করে হিরণ্যকশিপু ক্রমশ অহংকারী ও উদ্ধত হয়ে ওঠে। তিনি সিদ্ধান্ত নেন
যে কেবল তাকেই দেবতা হিসেবে পুজো করা হবে। কেউ তার আদেশ পালন না করলে তিনি তৎক্ষণাৎ তাকে শাস্তি দেবেন অথবা হত্যা করবেন। তবে তার পুত্র প্রহ্লাদ তার সাথে সম্মত হননি। তিনি একজন বিষ্ণু ভক্ত ছিলেন। তার পিতাকে দেবতা হিসেবে পূজা করতে তাই তিনি অস্বীকার করেন। প্রহ্লাদ শ্রী বিষ্ণুকেই পূজা করা চালিয়ে যান। এতে হিরণ্যকশিপু খুব রেগে যান এবং প্রহ্লাদকে হত্যা করার বিভিন্নভাবে চেষ্টা করেন। এগুলোর মধ্যে একবার হিরণ্যকশিপু তার বোন হোলিকার কাছে সাহায্য চান। হোলিকার একটি বিশেষ পোশাক ছিল যা তাকে আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করত। তিনি হিরণ্যকশিপু হোলিকাকে বলেন প্রহ্লাদকে হোলিকার কোলে বসাতে, আর যখনই প্রহ্লাদ হোলিকার কোলে বসবে তখনই হিরণ্যকশিপু পাশ থেকে আগুন জ্বালিয়ে দেবেন। আর এতে প্রহ্লাদ আগুনে পুড়ে মারা যাবে, কিন্তু হোলিকার কাছে সেই বিশেষ বস্ত্র থাকার জন্যে তার কোনো ক্ষতিই হবে না। কিন্তু সেই আগুন জ্বলতেই হোলিকার শরীর থেকে সেই বস্ত্র খুলে গিয়ে প্রহ্লাদের শরীরকে তা আবৃত করে, আর এতে হোলিকা আগুনে পুড়ে মারা যায় আর প্রহ্লাদ ক্ষতির হাত থেকে বেঁচে যায়। পরে শ্রী বিষ্ণু নৃসিংহ অবতার রূপে অর্থাৎ অর্ধমানব অর্ধসিংহের রূপ ধারণ করে গোধূলি লগ্নে দিনরাতের মাঝামাঝি সময়ে আবির্ভূত হন। হিরণ্যকশিপুকে ঘরে বাইরে কোথাও না নিয়ে গিয়ে ঘরের চৌকাঠে নিয়ে যান এবং তাকে নিজের কোলে বসিয়ে তারপর হিরণ্যকশিপুর নাড়ি ভুঁড়ি বের করে থাবা দিয়ে তাকে হত্যা করেন। এভাবেই হিরণ্যকশিপুর লাভ করা বর তাকে বাঁচাতে পারেনি। প্রহ্লাদ ও মানব জাতি বাধ্যবাধকতা ও ভয় থেকে মুক্তি পায়। নৃসিংহের দ্বারা হিরণ্যকশিপু বধের এই কাহিনী অশুভর বিরুদ্ধে শুভর জয়কে নির্দেশ করে। হোলিকা দহন বা ন্যাড়া পোড়া উৎসব এই ঘটনাটিকে নির্দেশিত করে। হোলিকার এই অগ্নিদগ্ধ হওয়ার কাহিনী দোলের পূর্ব দিনে অনুষ্ঠিত হোলিকা দহন বা চাচর উৎসবের সঙ্গে যুক্ত। স্কন্দ পুরাণ গ্রন্থের ফাল্গুন মাহাত্ম্য গ্রন্থাংশে হোলিকা ও প্রহ্লাদের উপাখ্যান বর্ণিত হয়েছে। অন্যান্য হিন্দু ঐতিহ্য যেমন শৈব ধর্ম এবং শাক্ত ধর্মের মধ্যে হোলির কিংবদন্তির তাৎপর্য যোগ এবং গভীর ধ্যানের সাথে শিবের সাথে যুক্ত। পার্বতী শিবকে যোগ ও ধ্যান থেকে বাস্তব জগতে ফিরিয়ে আনার জন্য বসন্ত পঞ্চমীর দিনে প্রেমের দেবতা কামদেবের সাহায্য প্রার্থনা করেন। কামদেব এবং তার স্ত্রী রতি পার্বতীকে সাহায্য করার চেষ্টা করেছিলেন যাতে পার্বতী শিবকে তার স্বামী রূপে লাভ করতে সক্ষম হন। শিব যোগাসনে গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। কামদেব ও রতি শিবের ধ্যান ভঙ্গ করে পার্বতীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করানোর জন্য তার দিকে কাম বাণ ছোড়েন, কিন্তু এই ধ্যানে বিঘ্ন ঘটবার কারণেই শিব তার তৃতীয় নয়ন খোলেন এবং সেই চক্ষুর তেজদীপ্ত চাহনিতে কামদেব দগ্ধ হয়ে ছাইয়ে পরিণত হয়। এই ঘটনায় কামদেবের স্ত্রী রতি বিমর্ষ হয়ে পড়েন। তাদের তীর কাজ করেনি, বরং শিবকে বিদ্ধ করার আগেই সব কিছু ধ্বংসপ্রাপ্ত হয়। পরবর্তীকালে শিব ও পার্বতীর বিবাহ হয়। এই বিবাহের সময় রতি শিবের কাছে প্রার্থনা করেন যাতে কামদেবকে তার কাছে ফিরিয়ে দেওয়া হয়। শিব সম্মত হন এবং কামদেবকে সত্যিকারের আবেগের একটি অবাস্তব সত্তা হিসেবে তাকে ফিরিয়ে দেন। প্রেমের দেবতার এই ফিরে আসা বসন্ত পঞ্চমী উৎসবের 40 দিন পরে হোলি হিসেবে পালিত হয়। কামদেবের কিংবদন্তি ও হোলি উৎসবের তাৎপর্যের বিভিন্ন প্রকরণ আছে। বিশেষ করে দক্ষিণ ভারতে এই কিংবদন্তি বিভিন্ন রূপ দেখা যায়। বসন্তের সূচনাকে চিহ্নিত করে এই হোলি বা বসন্ত উৎসব। লোকেদের পরিবর্তিত ঋতু উপভোগ করার নতুন সময় এটি। ব্রজ অঞ্চলে হোলির বিশেষ তাৎপর্য রয়েছে, যার মধ্যে ঐতিহ্যগতভাবে রাধাকৃষ্ণের সাথে যুক্ত স্থানগুলি হল মথুরা, বৃন্দাবন, নন্দগাঁও, বারসানা এবং গোকুল, যা হোলির মৌসুমে প্রধান পর্যটন কেন্দ্র হয়ে ওঠে। নবদ্বীপে দোল দীর্ঘতম উৎসবের আকার নেয়। বিভিন্ন মন্দিরে দোল পূর্ণিমার পরেও চলে তৃতীয় দোল, চতুর্থ দোল, পঞ্চম দোল, সপ্তম দোল, দশম দোল। পূর্ণিমার পর থেকে যে মন্দিরে যে তিথিতে দোল উদযাপিত হয় সে তিথি অনুসারে তৃতীয়, পঞ্চম, দশম দোল ইত্যাদি নামকরণ। নদিয়ার শান্তিপুরে পূর্ণিমার দোল ছাড়াও উদযাপিত হয় প্রতিপদ, পঞ্চম দোল, সপ্তম দোল। রামনবমীতেও শান্তিপুরে দোল উৎসব পালিত হয়। শান্তিপুরের প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম শ্যামচাঁদ মন্দির এবং গোকুল চাঁদ মন্দিরের দোল উৎসব অন্যতম।
শ্যামচাঁদের দোল হয় পূর্ণিমার পরদিন প্রতিপদে। দোলের সন্ধ্যায় হয় চাঁচর অনুষ্ঠান, পরদিন বিশেষ পুজো, ভোগ, নাম সংকীর্তন। শেষের সন্ধ্যায় শ্যামচাঁদ আলোকসজ্জা সহ শোভাযাত্রায় বের হন নগর পরিক্রমা করতে। এ দৃশ্য দেখতে রাস্তার দুধারে ভিড় জমান অসংখ্য ভক্তেরা। এই শোভাযাত্রা যায় ওড়িয়া গোস্বামী বাড়িতে, সেখানে হয় ডালি ধরা উৎসব। সমস্ত বারোয়ারি পুজো এখানে গিয়ে ডালি নিবেদন করেন। ডালিতে থাকে 5 রকমের ফল, পৈতে ইত্যাদি। শুধু তাই নয়, এদিন সমস্ত বারোয়ারি পুজোর বিগ্রহগুলিকে শোভাযাত্রা করে ওড়িয়া গোস্বামী বাড়ির সামনে নিয়ে আসা হয়। এটা একটা প্রচলিত রীতি। গোকুল চাঁদের দোল হয় পূর্ণিমায়। উঁচু দোল মঞ্চে গোকুল চাঁদের দারু বিগ্রহ স্থাপন করে বিশেষ পূজার্চনা হয়। এদিন দোল মঞ্চে গিয়ে দেবতাকে আবির দেওয়ার সুযোগ পান ভক্তেরা। এ তো গেল হোলির ইতিহাস। এবার চলুন জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2025 সালে এই দোল উৎসব বা রঙের উৎসব কবে পালিত হচ্ছে। এবছর রঙের উৎসব পালিত হবে আগামী 14ই মার্চ, আর পূর্ণিমা তিথি শুরু হবে আগামী 13ই মার্চ সকাল 10:35 থেকে, যা শেষ হবে আগামী 14ই মার্চ 12:23। হোলি আসলে দুদিন ধরে পালিত হয়। প্রথম দিন হয় হোলিকা দহন, যা এবছর আগামী 13ই মার্চ পালিত হবে। হোলিকা দহনের শ্রেষ্ঠ সময় 13ই মার্চ রাত 11:26 থেকে 12:30 পর্যন্ত। ভদ্রাপুচ্ছ থাকছে সন্ধে 6:57 থেকে রাত 8:14 পর্যন্ত। ভদ্রার মুখ থাকছে রাত 8:14 থেকে 10:22 পর্যন্ত। লেখ্য, হোলির আগের রাতেই হোলিকা দহন তথা ন্যাড়া পোড়ানোর চল রয়েছে, যা আসলে অসুর হোলিকাকে পোড়ানোর প্রতীক হিসেবে ধরা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে দৈত্যরাজ হিরণ্যকশিপুর বোন হোলিকা তার ভ্রাতুষ্পুত্র ভক্ত প্রহ্লাদকে জীবন্ত অগ্নিতে পুড়িয়ে মারার পরিকল্পনা করেন। যদিও তিনি নিজে অগ্নিতে না পোড়ার বর পেয়েছিলেন, তাই প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করেন। কিন্তু ঈশ্বরের কৃপায় প্রহ্লাদ রক্ষা পান এবং হোলিকা নিজেই অগ্নিদগ্ধ হয়ে ধ্বংস হয়ে যান। আর এই ঘটনার স্মরণেই প্রতি বছর হোলিকা দহন উৎসব পালন করা হয় মহাসমারোহে। মনে করা হয় এমন কাজ করলে তাপ, পাপ, লোভ, হিংসা, দেশ শেষ হয়। এর পরের দিন তথা আগামী 14ই মার্চ হোলির উৎসবে সকলে মেতে ওঠেন। এছাড়া চৈত্র কৃষ্ণ প্রতিপদে উদয়া তিথি পড়ার কারণে ভারতের বিভিন্ন স্থানে আগামী 15ই মার্চও হোলি পালিত হবে। হোলিকা দহন শুভ শক্তির জয় এবং অধর্মের পরাজয়ের প্রতীক বলা ভালো। এই উৎসব নতুন সূচনা এবং আশীর্বাদের বার্তা বয়ে নিয়ে আসে। প্রসঙ্গত, বাংলায় এই রীতি ন্যাড়া পোড়ানো নামে বিশেষ পরিচিত, যার উদ্দেশ্য কারণ একই হলেও স্থানভেদে রীতি পালনের ধরনে পার্থক্য রয়েছে। এই রীতি মূলত উত্তর ও দক্ষিণ ভারত, নেপাল ও পশ্চিম বাংলার বাইরেও প্রচলিত আছে সমানভাবেই। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, 2025 সালে কবে পালিত হতে চলেছে ন্যাড়া পোড়ানোর উৎসব, ন্যাড়া পোড়ানোর শুভ সময় কখন, সে সম্পর্কে জানতে পেরে এবং হোলির প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।